Hello and welcome all of you to our YouTube channel Competitive All in One. সো যেমন তোমাদের বলেছিলাম যে আমরা ওয়ান শট সিরিজ শুরু করব এখানে। তো আমরা এখানে ওয়ান শট সিরিজ দেখো শুরু করে দিয়েছি এবং ওয়ান শট সিরিজের মধ্যে প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। ঠিক আছে, এটা তোমাদের রেকর্ডেড যাবে এবং বাকি যে ভিডিও কয়েকটা ক্লাস বলেইছিলাম তোমাদের লাইভ আসবে, যেমন গ্যাসের আচরণ, তারপরে তোমার আলো, যেগুলোই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা বেশি আছে, সেই ওয়ান শটগুলো অবশ্যই আমি কিন্তু লাইভ করার চেষ্টা করবো, যাতে তোমাদের কোয়েশ্চেনগুলো বা ডাউটগুলো আমি নিতে পারি। ঠিক আছে, এবার এই ভিডিওটার রিচ কেমন যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের লাইভটা কাল বা পরশু সেরকম হবে। তোমরা যদি এই ভিডিওটায় খুব বেশি ভালোবাসা দাও তাহলে কিন্তু আমরা খুব শীঘ্রই ওয়ান শট বাকি ওয়ান শটগুলোও নিয়ে আসবো। এবার এই ভিডিওটা দেখলে তোমার কি লাভ হবে, এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে এখান থেকে তুমি 4 মার্কস কিন্তু পেয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে 4 মার্কস আসবে এবং সহজেই তুমি, এবং তোমাকে মনে রাখার কিছু কৌশলও বলে দেবো। এই ভিডিওটা যদি তুমি ভালো করে দেখো, রেকর্ডেড ফরম্যাটে গেছে, তুমি 2x স্পিডেও দেখতে পারো, তাহলে 4 নাম্বার কিন্তু এই ভিডিওটার থেকে তুমি পাবে মাধ্যমিক পরীক্ষায়, গ্যারেন্টি দিচ্ছি। ঠিক আছে, 100% গ্যারেন্টি তুমি এই ভিডিওটার থেকে 4 নাম্বার পাবেই। হয়েছে, যদি দুটো এমসিকিউ একটা এক্সট্রা দেয় তাহলে 5 নাম্বার হতে পারে অথবা 4 নাম্বার। ঠিক আছে, এবার চলো, আর এখান থেকে তাহলে কী কী আছে, একটা এমসিকিউ আসবে, একটা আসবে ভেরি শর্ট কোয়েশ্চেন, আর একটা আসবে তোমার 2 নাম্বারের কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এই যে তোমার 4 নাম্বার আসছে এখান থেকে 2, 3, 4, এখানে একটা অথবা থাকে অবশ্য, এখানে একটা অথবা থাকে, এখানে কিন্তু অথবা থাকে না। তাহলে এমসিকিউগুলো আমাকে কিন্তু ভালোভাবে করে রাখতে হবে, রেডি রাখতে হবে। সো 4 নাম্বার কিন্তু এই ভিডিওটার থেকে পাবো। সো চলো আমরা এক এক করে আজকে দেখি কী কোয়েশ্চেনগুলো রয়েছে। ঠিক আছে, প্রথমে আমরা হচ্ছে এমসিকিউ করব, তারপরে ভেরি শর্ট কোয়েশ্চেন করব কয়েকটা কিছু, তারপরে আমরা কিন্তু চলে যাব হচ্ছে তোমার বড় কোয়েশ্চেন বা 2 নম্বরের কোয়েশ্চেন যেগুলো আসবে এখান থেকে, এবং সম্ভাব্য যেটা হচ্ছে তোমার এখানে দুটো কোয়েশ্চেন আছে, যে দুটো কোয়েশ্চেন কিন্তু মানে তোমার 100% গ্যারেন্টি আছে যে এই চ্যাপ্টার থেকে ওই কোয়েশ্চেনটা আসবেই, সেই কোয়েশ্চেনটা কিন্তু আমরা এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। ঠিক আছে, সো দেখো শুরু করছি। তো প্রথম কোশ্চেন দেখো, যারা হচ্ছে তোমার যাদের সিলেবাস কমপ্লিট তারা কিন্তু নিজেরা উত্তর করার চেষ্টা করো এবং দেখো যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন, কোনটি কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? ঠিক আছে, অপশান আছে গোবর গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম। তাহলে আমি যদি শুধুমাত্র সঠিক উত্তরগুলোই দাগ দিই, তাহলে দেখো, দেখো তাহলে সঠিক উত্তর কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, সেটি হয়ে যাবে সঠিক উত্তর গোবর গ্যাস। ঠিক আছে, গোবর গ্যাস জীবাশ্ম জ্বালানি নয়, বাকিগুলো সবগুলোই কিন্তু জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, তারপরে আসছি, বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে? তাহলে যেই স্তরে তোমার বায়ুমণ্ডল আছে সেই স্তরে বায়ু দূষণ ঘটবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ভেরি সিম্পল কোয়েশ্চেন, এটা হবে তোমার ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, এবার আমি যাচ্ছি পরবর্তী যে, দেখো এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? তাহলে এনও ক্ষয় করা জানি ক্ষয় করে। ঠিক আছে, এনও ক্ষয় করে। তারপরে আসছি তোমার এনও টুও ক্ষয় করে, CO2 এবং CFC। তাহলে কোনটি ক্ষয় বলেছে তোমার, কোনটি ক্ষয় করে না? ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে তোমার CO2। তারপর 4 নাম্বার কোয়েশ্চেন দেখো, কোন গ্রিনহাউস গ্যাসটির ক্ষতিকর প্রভাব বেশি? ঠিক আছে, কোন গ্রিনহাউস গ্যাসটির ক্ষতিকর প্রভাব বেশি? তাহলে ক্ষতিকর প্রভাব বেশি পার্সেন্টেজ ওয়াইজ যদি জানতে চাই তাহলে CO2 49%, কিন্তু 49% বা 50% কোনো কোনো হয়ে থাকে। CFC 14% এবং মিথেনটা হচ্ছে তোমার 19%-এর মতো। বাট CFC এর অণুগুলো, একটা CO2 অণু যে পরিমাণ বায়ু দূষণ ঘটাবে বা যে পরিমাণ তোমার ক্ষতিকর প্রভাব দেখাবে তার হচ্ছে 10,000 গুণ বেশি CFC অণুগুলো দেখায়। তাহলে ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি হবে কিন্তু CFC। আমি এখানে লিখে দিচ্ছি CFC। ঠিক আছে, তারপরে কোশ্চেন যাব। দেখো, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী, আমি উত্তরগুলো এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গামা রশ্মি, ইউভি রশ্মি, ইনফ্রারেড রশ্মি। এটার জন্য একটা কনসেপ্ট দেখো তোমাদের জন্য লাগবে। তাহলে এটা হচ্ছে যদি ভূপৃষ্ঠ থাকে, ভূপৃষ্ঠে সূর্য থেকে আগত আলোক রশ্মি আসছে, যখন আলোক রশ্মি আসে
তখন হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার খুব ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি রূপে কিছু ইউভি রশ্মি থাকে, এবং এখানে এর তরঙ্গ দৈর্ঘ্যটা খুব কম থাকে যখন আলোক রশ্মি আসে। এবার ভূপৃষ্ঠে আপতিত হওয়ার পর সেই আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে যায়, এবং প্রতিফলিত হয়ে ফিরে যাওয়ার সময় সেই আলোক রশ্মিটা কী হয়, সেই আলোক রশ্মিটা হয়ে যায় দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের। তাহলে এটা ছিল সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের বা স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের ছিল আপতিত আলোক রশ্মিটা। বাট যখন যাচ্ছে আলোক রশ্মিটা তখন কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যে পরিণত হয়েছে, অর্থাৎ এর তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে গেছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, অর্থাৎ অবলোহিত রশ্মির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয়। অবলোহিত রশ্মি, তাহলে এখানে একটা কনসেপ্ট পেয়ে গেলাম। অবলোহিত রশ্মি হচ্ছে তোমার সেম কনসেপ্ট। এই অবলোহিত রশ্মিটার জন্যই কিন্তু আমরা গ্রিন হাউস এফেক্ট পাচ্ছি। এখানে তোমার ওজোন স্তর থাকছে, এইখানে তোমার যে হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো থাকছে, সেই গ্যাসগুলো কিন্তু এদেরকে ট্র্যাপ করে নিচ্ছে একটা স্তরে। তাহলে এই যে একটা স্তরে যেহেতু ট্র্যাপ করে নিল, তাহলে এইখানে দেখো স্তরগুলো হিট আপ হয়ে গেল। হিট আপ হওয়ার ফলে আমাদের বায়ুমণ্ডলকে আস্তে আস্তে উষ্ণ করছে, এটা গ্রিন হাউস গ্যাস। তাহলে এখান থেকে আমার অবলোহিত রশ্মিটা সম্পর্কে একটু জেনে নিলাম, ঠিক আছে। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী ইনফ্রারেড রশ্মি, ঠিক আছে, বা এর বাংলাটা হচ্ছে তোমার অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। বা সোলার প্রেসার কুকার বা সোলার কুকারের কার্যনীতি হচ্ছে ইনফ্রারেড রশ্মিতে, এটাও হবে কিন্তু। অবলোহিত রশ্মি হয়ে গেল গ্রিন হাউস এফেক্টের জন্য না। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে তোমার মিথেন, ঠিক আছে। তারপরে দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, ঠিক আছে। তাহলে H2O বা জলীয় বাষ্প অবশ্যই, CO2 অবশ্যই, O2 নয়, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে O2, N2, আর একটা মনে রাখবে যেটা হচ্ছে CO, কার্বন মনোক্সাইড, ঠিক আছে। বাকি সবাই কিন্তু গ্রিন হাউস গ্যাস। তাহলে O2 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, O2 সঠিক উত্তর, ওকে। তারপর 8 নাম্বার দেখো, সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয়, অতিবেগুনি রশ্মি যে স্তরে শোষিত হয় সেটা তোমার কি ওজোন স্তর, ঠিক আছে। তারপরে দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্তর সবাই জানি মেসোস্ফিয়ার। ওজোন স্তরের সবচেয়ে ক্ষতি করে, একটু আগেই বললাম দেখো CFC। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, ঠিক আছে। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, একটু আগেই বলেছি দেখো N2, O2, কার্বন মনোক্সাইড। CO2টা গ্রিনহাউস গ্যাস অবশ্যই। N2 গ্রিনহাউস গ্যাস, CH4 গ্রিনহাউস গ্যাস। জৈব গ্রিনহাউস গ্যাসের নাম মিথেন, অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে তোমার CFC বলতে পারো। আর হচ্ছে তোমার ঠিক আছে N2ও বলতে পারো, ওকে। N2টা হয়ে গেল আমাদের 9, N2, O2, CO। বায়ুমণ্ডলের ওজোন গ্যাস থাকে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, ওজোন স্ফিয়ার নামে, ঠিক আছে, ওজোন গ্যাস। তারপরে কোশ্চেনে চলে যাব, সূর্যের বা সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার, একটু আগে বলছিলাম যে কোশ্চেনটা দেখো। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অবলোহিত রশ্মি। তারপর দেখো, তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি? ডিজেল, পেট্রোল, এলপিজি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এলপিজি, ঠিক আছে। এলপিজি 55,000 কিলোজুল পার কেজি, ঠিক আছে। এবং সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে, তোমার হচ্ছে 1,55,000 বা 1,50,000 কিলোজুল পার কেজি হয়, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব, উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মির বিকিরণ করে সেটি হলো, দেখো একটু আগেই বললাম যে যেটা তোমার ভূপৃষ্ঠ ফিরিয়ে দেয় সেটা কোনটা? অবলোহিত রশ্মি, ঠিক আছে। জ্বালানির তাপন মূল্যের এসআই একক, তারপরে কোশ্চেন, সেটা হচ্ছে তোমার কিলোজুল পার কেজি, ঠিক আছে। অপশানগুলো একটু দেখে নাও। প্রথমেরটা হচ্ছে কিলোজুল পার কেজি, তারপরটা ক্যালোরি, তারপরটা হচ্ছে কিলো ক্যালোরি পার গ্রাম, আর তারপরটা হচ্ছে জুল। সঠিক উত্তর হবে কিলোজুল পার কেজি, এসআই একক বলেছে। তারপরে চলে আসছি, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি, ঠিক আছে। বায়ুমণ্ডলের ঘনত্ব বেশি হচ্ছে তোমার 10 থেকে 15, আর এটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারের ঘনত্ব সবচেয়ে বেশি। এবং এবং হচ্ছে এখানে ওজোন স্তরটা বিশ্লিষ্ট থাকে বা বিন্যস্ত থাকে, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে আসছি, রেডিও যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয়, অবশ্যই এটা হচ্ছে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, ঠিক আছে। তারপরে কোশ্চেন আসছি, ভ্যান অ্যালেন বিকিরণ, এটা স্টার দিয়ে রাখতে পারো তোমরা।
এটা স্টার মার্ক করে রাখতে পারো। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। সঠিক উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। তারপরে কোশ্চেন, বায়োগ্যাস উৎপাদনের জন্য ব্যবহৃত ব্যাকটেরিয়া, এটা বহুবার করেছো তোমরা, দ্যাট ইজ মেথানোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, তারপরের কোশ্চেন দেখো, সিএফসি অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে সক্রিয় ফ্লোরিন, না সক্রিয় ক্লোরিন পরমাণু। আবার কি রিপিটেড কোয়েশ্চেন, এটাও স্টার দিয়ে রাখতে পারো। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে সক্রিয় স্তর, তাহলে বায়ুমণ্ডলের সক্রিয় স্তর কোনটা হবে, যেখানে বায়ুমণ্ডল আছে, দ্যাট ইজ ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, তারপরে দেখো, বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ হলো, এটা কিন্তু তোমরা তোমাদের টেক্সট বুকটা যদি ভালো করে পড়ো, তাহলে ওজোন স্তর সৃষ্টি হয় আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হয় আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, তারপরে কোশ্চেন, অদূর ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হিসেবে পরিগণিত হবে ইথেন হাইড্রেট, না মিথেন, না মিথেন নাইট্রেট, না সঠিক উত্তর হবে মিথেন হাইড্রেট, যার সংকেত কি 4CH4 ডট বা কমা 23H2O। ঠিক আছে, 4CH4 কমা 23H2O। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, কোনটি ওজোন স্তর ক্ষয় করে না? দেখো, ভালো কোশ্চেন, এটা তোমার আর্গন কিছু পরিমাণ করে, CO2 তো করেই, মানে অ্যাকচুয়ালি CO2 সাময়িকভাবে না করলেও CO2 কিন্তু হেল্প করে, সাহায্য করে। সিএফসি তো অবশ্যই করে। এটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে হিলিয়াম। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হিলিয়াম। ঠিক আছে, হিলিয়াম এবং আর্গন কিন্তু খুব ক্লোজ হলেও আশা করছি এটা হিলিয়াম হবে। ঠিক আছে, এবার তার পরবর্তী কোশ্চেন দেখো, এটা কিন্তু মাধ্যমিক 2023 এসেছিলো। এবার এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে এবং যেগুলো মোস্ট সাজেস্টিভ কোশ্চেন আছে সেগুলোও আছে, এবং তোমাদের পুরো চ্যাপ্টারটা রিভাইজ করার মতো কোশ্চেন এখানে কিন্তু আছে। তারপরে কোশ্চেন অর্থাৎ 26 নম্বর কোশ্চেন দেখো, নিচের জ্বালানিগুলির মধ্যে কোনটির দাপন মূল্য সর্বাধিক? ঠিক আছে, কেরোসিন, গ্যাসোলিন, হাইড্রোজেন। একটু আগেই বলেছি দেখো, হাইড্রোজেনের দাপন মূল্য সবচেয়ে বেশি, প্রায় হচ্ছে তোমার 1.5 লাখ কিলো জুল পার কেজি সবচেয়ে বেশি। হাইড্রোজেন যখনই অপশান থাকবে হাইড্রোজেনে টিক করবো। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেনে দেখো নাও, যে বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ, পাইন, সাইকাস, সুন্দরী, জ্যাট্রোপা। সঠিক উত্তর হবে জ্যাট্রোপা। ঠিক আছে, জ্যাট্রোপা। 28 নম্বর কোয়েশ্চেন দেখো, কোন শক্তির, এটাও কিন্তু একটু স্টার দিয়ে রাখবে, টেস্ট পেপারের বিভিন্ন পেজে কিন্তু এই জ্যাট্রোপা কোয়েশ্চেনের এটা কিন্তু রয়েছে। কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে? ঠিক আছে, কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টি, তাহলে অ্যাসিড বৃষ্টি বায়ু শক্তির কারণে, সৌরশক্তির কারণে, জোয়ার ভাটা শক্তির। এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তোমার জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টির সম্ভাবনাটা বাড়ে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, CO2 এর পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে তোমার SO(X) আর NO(X) এর পরিমাণটা বেড়ে যাবে। SO(X) আর NO(X) অ্যাসিড বৃষ্টির ফলে পড়ে। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টির সঙ্গে পড়ে। ঠিক আছে, তার পরবর্তী কোয়েশ্চেনে যাব। ঠিক আছে, দেখো MCQ পার্ট আমাদের হয়ে গেছে। এরপর আমাদের রয়েছে কয়েকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যেগুলো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের এবং খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেগুলো, সেগুলো রয়েছে। দেখতে থাকো। সো প্রথম কোয়েশ্চেন আসছি, বায়ুমণ্ডলের সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্তর দুটির নাম লেখো। তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, আমি যদি ধরো এখানে পেজ আছে নাকি দেখি, দেখো এখানে পেজ নেই, আমি যদি এখানে একটু বলতে চাই, দেখো বলতে পারবো। দাঁড়াও, একটু এটাকে ইরেজ করে দিই। এবার দেখো, তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, প্রথম স্তর থাকে ট্রপোস্ফিয়ার, এখানে থাকে ট্রপোস্ফিয়ার। তার পরবর্তী স্তর থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, তার পরবর্তী স্তর থাকে তোমার মেসোস্ফিয়ার, তার পরবর্তী স্তর থাকে এক্সোস্ফিয়ার, তারপরে থাকছে ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে মেসোস্ফিয়ারের পরে থার্মোস্ফিয়ার, তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার, তারপরে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, এই 5টা স্তর। তো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ট্রপোস্ফিয়ার, এবং ট্রপোস্ফিয়ার সম্পর্কে একটা জিনিস বলে দিই, কোশ্চেন রাখা আছে অবশ্যই, যে ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতাটা কী হয়, উষ্ণতার মানটা আস্তে আস্তে বাড়তে থাকে। তার কারণ যদি জানতে চাও, তাহলে আমি যখন পরের কোশ্চেনটা আসবে বলে দেবো। এবং তার পরবর্তী যে স্তরটা আছে মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে, উল্টোটা বলা হয়ে গেল, এখানে কিন্তু টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে থাকে। এবং
দেখো দেখো এখানে তোমাদের একটু আমি তাহলে এখানেই বলে দিচ্ছি। দেখো তো কী হচ্ছে ঘটনাটা একটু দেখে নাও। যে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে দেখো, দাঁড়াও ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে একটু দাঁড়িয়ে যাও, ঠিক আছে। দেখো প্রথম স্তর বললাম ট্রপোস্ফিয়ার, এবার এখানে আছে তোমার ভূপৃষ্ঠ, এখানে বললাম ট্রপোস্ফিয়ার স্তরটা বিন্যস্ত আছে, তারপরেই আছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবার যখন সূর্য থেকে আগত আলোকরশ্মি আসছে তখন কিন্তু ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি আপতিত হলো, তাহলে এই স্তরে কোনো প্রকার কিছু ট্র্যাপ হলো না, ঠিক আছে। এবার বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসগুলো যখন এখান থেকে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলোটা বিকিরিত হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই যে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা যে সমস্ত গ্যাসগুলো, সেগুলো কিন্তু একে ট্র্যাপ করছে বেশি, তারপর উপরের দিকে যত যাচ্ছে আস্তে আস্তে কম ট্র্যাপ করছে। তাহলে উচ্চতা বৃদ্ধিতে অবশ্যই উষ্ণতাটা কমবে এবং প্রতি কিলোমিটারে প্রায় 6.4 ডিগ্রি সি করে উষ্ণতা কমতে থাকে। একে বলে ল্যাপস রেট, ঠিক আছে, ল্যাপস রেট, একে বলছি কি ল্যাপস রেট, ঠিক আছে। এবং তারপরে আসছে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়তে থাকে। তার কারণ দেখো এখানে আছে ওজোন স্তর, তাহলে ইউভি রশ্মিটা যেটা ওজোন স্তর যদি উপরের স্তরটা যদি ট্র্যাপ করে নিতে পারে বা ধরে নিতে পারে, তাহলে দেখো উপরের স্তরটা অপেক্ষাকৃত বেশি উষ্ণ হচ্ছে এবং নিচেরটা কম উষ্ণ হচ্ছে। তাহলে যত উপরের দিকে উঠবো এই স্তরে আমি উষ্ণতাটা বেশি পাবো, ঠিক আছে। পরবর্তী স্তরেরটা কিন্তু উষ্ণতা কমতে থাকবে, তারপরেরটা আবার বাড়তে থাকবে, কীভাবে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে ট্রপোস্ফিয়ার স্তরের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধিতে আমার উষ্ণতাটা কমতে থাকবে এবং প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সি করে কমতে থাকবে, একে বলা হচ্ছে ল্যাপস রেট, ঠিক আছে। ওকে, তার পরবর্তী কোশ্চেনে দেখো, কোশ্চেনগুলো দেখে নাও। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্তর, সর্বনিম্ন কি বলবো? ট্রপোস্ফিয়ার, বুঝছে, এবং সর্বোচ্চ স্তর কি বলবো? এক্সোস্ফিয়ার, ঠিক আছে। পরবর্তী ভ্যান অ্যালেন, এটা স্টার দিয়ে রাখতে পারো। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোন স্তরে দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার, হয়েছে স্ফিয়ার। তারপরে কোন ধরনের কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি? এটার জন্য একটা ছক দেখে নাও। এটা হচ্ছে তোমার অ্যান্থ্রেসাইটের ক্ষেত্রে তাপন মূল্যটা বেশি, এটার জন্য একটা ছক রয়েছে, সেটাতে একবার দেখে নাও, গো থ্রু হয়ে যাও। দেখে নাও যে অ্যান্থ্রাসাইডের ক্ষেত্রে দেখো কার্বনের পরিমাণটা 90-98% এবং তাপন মূল্যটা দেখো 32,500 থেকে 34,000 কিলোজুল পার কেজি। তারপরে আছে বিটুমিনাস 17,000 থেকে 23,000, লিগনাইট আছে 15,000 কিলোজুল, তারপর আছে পিট 7,000। তাহলে সবচেয়ে বেশি কি? অ্যান্থ্রাসাইট। সঠিক উত্তর কী হবে? অ্যান্থ্রাসাইট। ওকে, তাহলে অ্যান্থ্রাসাইট হলো আমাদের সঠিক উত্তর। অ্যান্থ্রাসাইট, এখানে একটু অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে। তারপরে দেখো কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী? এটা তোমরা মনে রাখবে, এক্সোস্ফিয়ার, কৃত্রিম উপগ্রহ। বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন ভাঙে? এটাও কিন্তু স্টার দিয়ে রাখতে পারো, এটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, NO, বুঝেছে। তারপরের পেজে যাচ্ছি আমরা। দেখো বায়ুমণ্ডলের আয়নমণ্ডলে 6 নম্বর কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের আয়নমণ্ডলে তড়িদাহিত অণুর প্রভাবে কী সৃষ্টি হয়? এটাও স্টার দিয়ে রাখতে পারো। এটা হচ্ছে সৃষ্টি হয় তোমার মেরুজ্যোতি বা মেরুপ্রভা। তারপর বায়োগ্যাসের প্রধান উপাদান, দ্যাট ইজ মিথেন, ঠিক আছে। বায়োগ্যাসের প্রধান উপাদান কি বললাম? মিথেন। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, কয়লা এবং ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? অবশ্যই ডিজেলেরটা হচ্ছে তোমার 48, প্রায় 48,000 কিলোজুল থাকে, আর এটা তোমার 25 থেকে 28 বা কোনো কোনোভাবে 30 অবধি থাকে। তাহলে সঠিক উত্তর হবে ডিজেল। বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করতে পারে? এটাও কিন্তু স্টার দিয়ে রাখতে পারো, প্রিভিয়াস ইয়ার এসেছে। জেট বিমান চলাচল করতে পারে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে ফসিল মানে কি? জীবাশ্ম জ্বালানি পোড়ালে বায়ুমণ্ডলে কোন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ে? এটা মনে রাখবে, দেখো 2023-এ পড়েছে, CO2, ঠিক আছে। তার পরবর্তী পেজে যাব এবং এগুলো সব থেকে যাচ্ছে, ঠিক আছে।
পরবর্তী পেজে যাচ্ছি, দেখো পেট্রোলিয়াম বা পেট্রোলিয়াম জাত যেগুলো, সেগুলোর একটু তাপন মূল্যগুলো দেখে নিতে পারো। যে পেট্রোলিয়াম গ্যাসের তাপন মূল্য কত, 50,000। পেট্রোল বা গ্যাসোলিনের আছে 48,000। কেরোসিন তেল, কেরোসিন তেলের আছে তোমার 46,200। ডিজেলের আছে তোমার বললাম যেটা 45,000 বা 48,000, ঠিক আছে, 40,000 এখানে দেওয়া আছে। রান্নার গ্যাস এলপিজিরটা কিন্তু 55,000, ঠিক আছে, এটা মনে রাখবে একটু, এলপিজিরটা 55,000, এটা সবচেয়ে বেশি মনে রাখবে। সিএনজি আছে 33,000 থেকে 50,000। ওকে, পরবর্তী আসছি। পাওয়ার অ্যালকোহল কি? পাওয়ার অ্যালকোহল হচ্ছে ইথানল এবং পেট্রোলের মিশ্রণ, ঠিক আছে। পাওয়ার অ্যালকোহল হলো ইথানল এবং পেট্রোল, পেট্রোলের মিশ্রণ। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ দেখা যায়? এটাও স্টার দিয়ে রাখতে পারো। এটা হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরও কয়েকটা নাম আছে, তোমরা সেটা কমেন্ট করে জানাও যে থার্মোস্ফিয়ারের আর কী কী নাম আছে, বুঝতে পারছো? এবার দেখো গ্লোবাল ওয়ার্মিংয়ের একটি সুফল, দেখো উত্তরটা এটা লেখা আছে যে শীত প্রধান দেশে উদ্ভিদ বেঁচে থাকতে পারে, আর গ্লোবাল ওয়ার্মিং না হলে ভূপৃষ্ঠের উষ্ণতা প্রায় -23°C হয়ে যেত, তাহলে এখানে বেঁচে থাকাই যেত নি। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। পরবর্তীতে আসছি যে সরি ওটা হচ্ছে -23° হচ্ছে তোমার গ্রিনহাউস গ্যাসগুলোর যদি একটা সুফল বলতে বলে, তখন বলবে যে গ্রিনহাউস গ্যাসগুলো যদি না থাকতো তাহলে আমাদের পৃথিবী পৃষ্ঠ শীতল হয়ে যেত এবং উষ্ণতা প্রায় -23°C অবধি নেমে যেত, এবং তাহলে প্রাণ সঞ্চার বা প্রাণের বেঁচে থাকার জন্য সেটা স্থায়ী হতো না, ঠিক আছে। দেখো 14 নম্বর কোয়েশ্চেন, গ্রিন হাউসের প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান সবচেয়ে বেশি? যদি অবদান সবচেয়ে বেশি বলি, যদি পার্সেন্টেজে জানতে চাই, তাহলে আমাকে বলতে হবে কিন্তু CO2। বুঝলি, গ্রিন হাউসের প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান সবচেয়ে বেশি, তাহলে বলতে হবে CO2, বুঝতে পেরেছো পার্সেন্টেজটা। কিন্তু কোনটা বেশি ক্ষতিকর করে যখনই বলবো, সেটা হচ্ছে তোমার CFC। অবদান সবচেয়ে বেশি বললে CO2, এটা কিন্তু এটা একটু স্টার দিয়ে রাখতে পারো, ঘুরিয়ে দিতে পারে। তাহলে গ্যাসের অবদান হলে CO2, যদি বলি যে কার ক্ষতিকারক প্রভাব বেশি, দ্যাট ইজ CFC। বুঝতে পারছো না, পারোনি বলো। তারপরে কোশ্চেন, বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কী বলে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। পরবর্তী কোশ্চেনে দেখো, ঠিক আছে, এখানে একটা পেজ ছিল। পরবর্তী কোশ্চেন দেখো যে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলতে কী বোঝায়? যে শক্তির ভাণ্ডার অফুরন্ত তাকে বলছি পুনর্নবীকরণযোগ্য, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? ঠিক আছে, দেখা যায়, এটা হবে কি থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম? এটা হবে তোমার মেসোস্ফিয়ার। এখানে আমি যদি তোমাকে উষ্ণতম বলি তাহলে কিন্তু যদি অপশানে থার্মোস্ফিয়ার থাকে তাহলে থার্মোস্ফিয়ার করব, না হলে কিন্তু যদি অপশানে থার্মোস্ফিয়ার না থাকে তাহলে কিন্তু করতে হবে আমাদের এক্সোস্ফিয়ার। এটাই থাকে তোমার 1200 ডিগ্রি থেকে 1400 ডিগ্রি প্রায়, আর তোমার যেটা থার্মোস্ফিয়ার সেটা হচ্ছে তোমার 1200 ডিগ্রি। তাহলে আগের পেজটাকে একটু যদি ব্যবহার করে নিই, দেখো এখানে একটু বলে দিই যে তোমার মেসোস্ফিয়ারের উষ্ণতা তোমার হচ্ছে -92°C, 92°C, ঠিক আছে, মেসোস্ফিয়ার। আর তোমার থার্মোস্ফিয়ারের উষ্ণতা 1200°C। আর যেটা এক্সোস্ফিয়ার তার পরবর্তী স্তর, অ্যাকচুয়ালি এই 5টা স্তরই তোমাদের সিলেবাসে আছে, এবং যেটা ম্যাগনেটোস্ফিয়ার সেটা শুধু ভ্যান অ্যালেনে বলাই থাকে, এটুকুই মনে রাখবে। তাহলে এক্সোস্ফিয়ার যেটা বললাম সেটা 1200 টু 1400 বা আরও বেশি, 1400-র বেশি আর কি, মানে গ্রেটার দ্যান 1400 এটা বলতে পারি, 1400°C, ঠিক আছে। তাহলে যদি আমার অপশানে থার্মোস্ফিয়ার না থাকে তাহলে কিন্তু এক্সোস্ফিয়ার সঠিক উত্তর আমি লিখবো যদি কোশ্চেন আসে, আর যদি এমনি আসে তাহলে সর্বনিম্ন হচ্ছে মেসোস্ফিয়ার, সর্বোচ্চ হচ্ছে তোমার এক্সোস্ফিয়ার, হয়েছে। এক্সোস্ফিয়ার না অপশানে থাকলে থার্মোস্ফিয়ার। ওকে, তারপরে দেখো কী ছিল যে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম হচ্ছে সিলিকন, ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হবে? যেখানে বায়ুমণ্ডল আছে সেখানে ঝড় বৃষ্টি হবে, এবং এটাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার, বা এটার আর একটা নাম আছে কি বলতো, ক্ষুব্ধমণ্ডল, ক্ষুব্ধ বয়েধ, ক্ষুব্ধমণ্ডল, হয়েছে।
প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? এগেন প্রধান গ্রিনহাউস গ্যাস বললে কি বলবো? CO2 প্রধান গ্রিনহাউস গ্যাস, ঠিক আছে, CO2। অপ্রচলিত বা বিকল্প শক্তির দুটি উৎসের নাম লেখো, অথবা জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি। অপ্রচলিত বা বিকল্প, আমি সৌরশক্তি বলতে পারি, অনেক অপশান আছে আমার কাছে বলার। জোয়ার ভাটা শক্তি বলতে পারি, বায়ু শক্তি বলতে পারি, ঠিক আছে, সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি। বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়? দ্যাট ইজ একটু আগে বললাম, দ্যাট ইজ ট্রোপোস্ফিয়ার। এবং কত করে? 6.4 ডিগ্রি সি করে কমে প্রতি কিলোমিটারে, কমছে 6.4 ডিগ্রি সি, এটাকে বলা হয় ল্যাপস রেট। পরবর্তী, ডিজেল, পেট্রোল, কেরোসিনের মধ্যে তাপন মূল্য সবচেয়ে বেশি হচ্ছে পেট্রোলের। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম? পেট্রোল বা গ্যাসোলিন। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। একটি কার্বনবিহীন জ্বালানির নাম? দ্যাট ইজ কার্বন নেই, দ্যাট ইজ হাইড্রোজেন, এবং এর তাপন মূল্য সবচেয়ে বেশি। ওজোন গ্যাসের সর্বাধিক আর ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যে একক, সেটা হচ্ছে কি মনে রাখবে? ডবসন এককে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়, ঠিক আছে। আর ওজোন স্তরে যেখানে যেসব জায়গায় ওজোন স্তরটা পাতলা হয়ে যায় সেটাকে বলা হয় ওজোন গহ্বর, ঠিক আছে। বিভিন্ন যে গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে, সেই গ্রিনহাউস গ্যাসগুলোর প্রভাবে এই ওজোন স্তর ক্ষয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ওজোন স্তর যদি ক্ষয়ে যায় তাহলে ওজোন স্তরটা পাতলা হয়ে যাচ্ছে, সেখানে ওজোন গহ্বর সৃষ্টি হচ্ছে। এবং এটার জন্যই 1897 খ্রিস্টাব্দে ওই যে ক্লোরোফ্লুরোকার্বন CFC ব্যবহারের 1867 মন্ট্রিয়াল প্রোটোকল বলে একটা প্রোটোকল চালু করেছিল, যেখানে বলা হয়েছে যে CFCর ব্যবহার কমাতে হবে, ঠিক আছে। এখান থেকে বলে দিলাম। ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে হয়? দ্যাট ইজ স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে দেখো, তাপন মূল্যের SI একক, দ্যাট ইজ কিলোজুল পার কেজি, মাধ্যমিকে 19-এ এসেছে। বায়োগ্যাসের একটি ব্যবহার, বায়োগ্যাস জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার করা হয়। কাঠকয়লা, পেট্রোল এবং ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? ঠিক আছে, জীবাশ্ম জ্বালানির মধ্যে তোমার আসবে কোনটা বলো তো? কাঠকয়লা আসবে, পেট্রোল, কোনটি জীবাশ্ম জ্বালানি? তাহলে সঠিক উত্তর আমাকে দিতে হবে, এটা কিন্তু পচনের ফলে হচ্ছে। কাঠকয়লা, পেট্রোল, এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে তোমার পেট্রোল, ঠিক আছে। তারপরে আসছি, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কী হয় বলো তো? বলেছিলাম একটু আগে, উষ্ণতা বাড়ে। ট্রপোস্ফিয়ারে কমে, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ে, মেসোস্ফিয়ারে কমে, থার্মোস্ফিয়ারে বাড়ে, এভাবে কমছে বাড়ছে। তাহলে প্রথমেরটা কমলো, তারপরটাই বাড়লো, তারপরটাই কমলো, তারপরটা বাড়লো, এভাবে যাবে। বায়ুমণ্ডলের, তাই এখানে কী রাখবো? উষ্ণতা বাড়ে। বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলে, সত্য না মিথ্যা? এটা অবশ্যই হবে মিথ্যা, ঠিক আছে। ক্ষুব্ধ মণ্ডল বলে কাকে বলো তো? স্ট্র্যাটোস্ফিয়ারকে। আর স্ট্র্যাটোস্ফিয়ারকে বলে শান্ত মণ্ডল, একে বলে শান্ত মণ্ডল, কারণ এখানে বায়ুমণ্ডল থাকে না, ঝড় বৃষ্টি হয় না। তারপরে দেখো, ট্রপোস্ফিয়ারের প্রতি হাজার মিটার বা 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়, এটাকে বলে ল্যাপস রেট, এটা অবশ্যই সত্য। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম? উষ্ণতা বৃদ্ধি করবে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলো, CO2। ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে, দ্যাট ইজ UV রশ্মি বা অতিবেগুনি রশ্মি। তারপরের কোশ্চেন দেখো, মিথেন হাইড্রেটের সংকেত দেখো, একটু আগে করেছি, 4CH4, 23H2O। তারপর বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন এবং উড়োজাহাজ চলাচল করে? দ্যাট ইজ স্ট্র্যাটোস্ফিয়ার। পরবর্তী দেখো, প্রাকৃতিক সৌরপর্দা বায়ুমণ্ডলের কোন স্তরকে বলে? দ্যাট ইজ ওজোন স্তরকে বলে, ওজোন স্তর। যদি অপশানে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার করবো, নাহলে ওজোন স্তরকে বলে। মিথেন হাইড্রেট এক প্রকার ক্ল্যাথরেট, যারা টেক্সট বুকটা খুঁটিয়ে পড়েছো তারা কিন্তু এই কোশ্চেনগুলো করতে পারবে আরামসে। ক্ল্যাথরেট যৌগ। তারপর 40 নম্বর, অর্থাৎ এটা আমাদের আশা করছি শর্ট কোশ্চেনের লাস্ট কোশ্চেন, যে বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো, এটি গ্রিনহাউস গ্যাস নয়।
তাহলে এমন একটি গ্যাস আমি দেখো আবার বলতে পারবো O2 N2, এ দুটোই বেশি বলবো, কারণ N2 তো সবচেয়ে বেশি থাকে, তারপরে O2 থাকে, তাহলে N2O2 বলতে পারি। ওকে, তাহলে আমাদের শর্ট কোশ্চেনগুলো এখানে শেষ হচ্ছে। এবারে কিন্তু আমরা 2 নম্বরের কোশ্চেনগুলোয় যাব। তাহলে শর্ট কোশ্চেনগুলো তোমাদের কতগুলো ঠিক হলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যদি তোমাদের 40-এর মধ্যে কত পেলে দেখো, যে তোমার তাহলে জানবো যে তোমাদের প্র্যাকটিস ঠিকঠাক হচ্ছে। এবং এটার পিডিএফটা যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এই পিডিএফটা তোমাদের টেলিগ্রাম একটা গ্রুপ করব, বা এখানের কমেন্ট সেকশানে যেটা পিন করে আমি কিন্তু এটা একটা লিঙ্ক দিয়ে দেবো একটা, অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলতে পারি, ঠিক আছে, সেখানে কিন্তু দিয়ে দেবো তোমাদের পিডিএফটা উত্তর সহ। তার পরবর্তী দেখো 2 নম্বরের কোশ্চেনগুলো, তা পরিবেশের উপর এটা একবার দেখে নিতে পারো, যে পরিবেশের কোশ্চেনগুলো একবার দেখে নাও, যে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব। একটা হচ্ছে তোমার আবহাওয়া অনেক পরিবর্তন ঘটবে, আর মেরু অঞ্চলে প্রচুর পরিমাণ বরফ গলবে, আর বিভিন্ন ধরনের জীবাণুঘটিত রোগের প্রাদুর্ভাব ঘটবে। ঠিক আছে, একবার রিডিং পড়ে নেবে, এটা এতটা গুরুত্বপূর্ণ নয়। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার এটা, যে কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে কী বোঝো? কী বোঝো? যে কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে বোঝায় 1 কেজি বা 1000 গ্রাম নমুনার কয়লাকে অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ দহন করলে 30,000 কিলোজুল তাপ উৎপন্ন হবে। এটা কিন্তু স্টার দিয়ে রাখতে পারো তোমরা, ঠিক আছে, এটা স্টার দিয়ে রাখতে পারো। কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে কী বোঝো? দেখো এখানেই মুখস্থ হয়ে যাচ্ছে, যে 30,000 1 কেজি বা 1000 গ্রাম নমুনার কয়লাকে অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ দহনে, এটা তুমি এসটিপিতেও বলতে পারো, যে এসটিপিতে 1 কেজি কয়লার 1 কেজি নমুনা কয়লার অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ দহন করলে এত কিলোজুল 30,000 কিলোজুল তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেন যৌগের ভূমিকা। তাহলে নাইট্রোজেন যৌগের ভূমিকা বলতে, নাইট্রোজেন যৌগ বলতে NO2 আছে, NO আছে, N2O আছে, সবগুলোই কিন্তু নাইট্রোজেনকে। আর বিদ্যুৎক্ষরণের সময় কোন গ্যাস উৎপন্ন হয় বলেই দিয়েছি, নাইট্রোজেন অক্সাইড NO, ঠিক আছে। আর তোমার এখানে আর N2O বলে লাফিং গ্যাস, জানো, আর এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড। এবার দেখো, যদি হচ্ছে এই বিক্রিয়াটা দেখে নাও, নাইট্রোজেন অক্সাইড ওজোন স্তরকে ওজোন O3-র সঙ্গে বিক্রিয়া করে, তাহলে NO যখন O3-র সঙ্গে বিক্রিয়া করলো কি উৎপন্ন করছে দেখো, NO2 প্লাস O2, তাহলে ওজনকে ভেঙে দিল প্রথমে O2-তে, পরবর্তী সময় এই O2টা অতিবেগুনি রশ্মির সঙ্গে অ্যাড হয়ে জায়মান অক্সিজেন উৎপন্ন করছে, যেটা খুব সক্রিয়, যেটা স্থায়িত্ব খুব কম। এবার এই জায়মান অক্সিজেন NO2 এর সঙ্গে বিক্রিয়া করে, এই অক্সিজেনটা NO2 এর সঙ্গে বিক্রিয়া করে আবার NO উৎপন্ন করে দিচ্ছে, এবং O2, আবার দেখো NO পেয়ে গেলাম, তাহলে NO আবার ওজনকে ভাঙবে। এইভাবে দেখো নাইট্রোজেন ঘটিত যৌগগুলো ওজোন স্তরকে বারবার ভেঙে দিচ্ছে। ঠিক আছে, বিক্রিয়াটা একবার দেখে নেবে, তো নিজের ভাষায় এই ভাষাটা লিখলে কোনো অসুবিধা আছে কি? নেই। পরবর্তী কোশ্চেন যাচ্ছি। ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব, একবার পড়ে নেবে রিডিং। পরবর্তী কোশ্চেন, ওজোন স্তর ধ্বংসের কারণ একবার দেখে নেবে, এইটা একটু দেখে নাও, যেটা হচ্ছে তোমার ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা। ঠিক আছে, ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা কী হতে পারে? CFC হলো কি, ক্লোরো ফ্লুরো কার্বন, যার সংকেত CFCl3। এবার যখন CFCl3টা অতিবেগুনি রশ্মির সঙ্গে মিশে যাচ্ছে বা বিক্রিয়া করছে, তখন আমার Cl, এই যে সক্রিয় ক্লোরিন উৎপন্ন করলো একটা, আর তার সঙ্গে উৎপন্ন করছে CFCl2। পরবর্তী পর্যায়ে দাঁড়াও, তো এটাকে ইরেজ করতে হবে, ঠিক আছে। পরবর্তী পর্যায়ে দেখো, এই সক্রিয় Clটা O3 এর সঙ্গে যুক্ত হয়ে, মানে O3কে ভেঙে দিচ্ছে, O3কে ভেঙে দিয়ে Cl উৎপন্ন করলো আর O2 উৎপন্ন করলো। পরবর্তী স্টেপে এই Cl O3কে বিক্রিয়া করে আবার দেখো সক্রিয় Cl উৎপন্ন করলো। তাহলে এইভাবে আমার সক্রিয় Cl উৎপন্ন হতে থাকবে, ছোটোটা Cl লিখতে হয়, তাহলে Cl উৎপন্ন হতে থাকবে। এই যে সক্রিয় Clটা এটাই আমার ওজোন স্তর ধ্বংসে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করছে। তাহলে এই কোশ্চেনটা হয় শর্ট কোশ্চেন, যে CFCতে যে অনুঘটক রূপে কাজ করে বা যেটার সাহায্যে ওজোন স্তর ভাঙা হয়, সেটা কি, সক্রিয় ক্লোরিন পরমাণু। ঠিক আছে, এটা কিন্তু একটু ভালো করে করবে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, সেটা হচ্ছে
ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয় একবার দেখে নেবে, কোনো অসুবিধা নেই। আমি যেটা আসছি, আর এনও কীভাবে এটাও দেখে নেবে, বলে দিয়েছি আগেই। বায়োফুয়েল কি, এর একটি ব্যবহার দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অবস্থান এবং গুরুত্ব, দেখো এটা দেখে নিতে পারো। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে টপোস্ফিয়ারের ঠিক উপরে স্ট্র্যাটোস্ফিয়ারের অবস্থান, এর উচ্চতা, আমি এগুলো বলে দিয়েছি তোমাদের, কোনো অসুবিধা নেই। পরবর্তী যাচ্ছি, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো এবং একক, এটাও কিন্তু স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে। যে 1 গ্রাম পরিমাণ কোনো জ্বালানি অক্সিজেনে সম্পূর্ণ দহনের ফলে যে তাপ উৎপন্ন হয়, অথবা তুমি বলতে পারো যে এসটিপিতে 1 গ্রাম পরিমাণ কোনো জ্বালানির অক্সিজেনে সম্পূর্ণ দহনের ফলে যে তাপ উৎপন্ন হয় তাকে বলছে জ্বালানির তাপন মূল্য। এর এসআই এককটা মনে রাখবে কি, কিলোজুল পার কেজি, বুঝেছে। আর সিজিএস একক হয়ে যাবে কি, কিলো ক্যালোরি পার গ্রাম, এটা বলতে পারো জুল ক্যালোরি, বুঝেছে। পরবর্তীতে যাচ্ছি, আর এখানে তোমাদের অ্যাকচুয়ালি এসআইটাই মনে রাখবে, সিজিএসটা মনে রাখার দরকার নেই, ঠিক আছে। সিজিএসটা আমি বাদ দিলাম, কিলোজুল পার কেজি, এটাই মনে রাখবে। পরবর্তী যেটা যাচ্ছি, পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ স্থিতিশীল উন্নয়ন। পুরো পিপিটিটা বা পুরো ক্লাসটার মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট 2026-এর তোমাদের, সেটা হচ্ছে তোমার স্থিতিশীল উন্নয়নের ধারণাটি দাও, ঠিক আছে। দেখো, স্থিতিশীল উন্নয়ন জিনিসটা একদম সহজ, দেখে নাও যে স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে কী হয়। স্থিতিশীল উন্নয়ন হলো সেই উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায়, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সামর্থ্যের সঙ্গে আপোস না করে। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের কথা আমাকে ভেবে আমাকে কিছু কাজ বা কিছু লক্ষ্য বা কিছু উদ্দেশ্য পালন করতে হবে, দ্যাট ইজ স্থিতিশীল উন্নয়ন। আমি যে ধরো কিছু খাবার খাচ্ছি, কালকে আমাদের বাড়ির লোক কী খাবে, মানে আমার উত্তর পুরুষ কী খাবে, সেটা আমি না ভেবে আমি ধরো আজকেই সব শেষ করে দিলাম, এটা করলে হবে না। আমাকে ভাবতে হবে পরবর্তী প্রজন্মে যারা আসবে তাদের কথাটা ভাবতে হবে, সেটাই হচ্ছে আমার স্থিতিশীল উন্নয়ন। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসার চান্স একদম 100% আমার তরফ থেকে কিন্তু এটা, ঠিক আছে, থাকছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, এটারই একটা টেক্সট বুক কাটিং আছে, এবার দেখে নাও, এটা পড়ে নাও। যে স্থিতিশীল উন্নয়ন হলো যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত এবং যথাযথ ব্যবহার এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি বা কৌশলের সুদক্ষ প্রয়োগের মাধ্যমে বর্তমান জীবনযাত্রার মনোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানবজাতির সার্বিক উন্নয়ন করা যায়, তাকে বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। এর মূল লক্ষ্য উদ্দেশ্যটা একবার দেখবে এবং এর পদক্ষেপগুলো কী কী নেওয়া যায় একটু দেখে নিতে হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আর একটা দেখো লাস্ট কোয়েশ্চেন আশা করছি না, আর দুটো তিনটে কোয়েশ্চেন রয়েছে। দেখো, মিথেন হাইড্রেট কি। মিথেন হাইড্রেট হলো নির্দিষ্ট মানের উষ্ণতা এবং চাপে জলের অণুগুলি খাঁচার মতো গঠন করে এবং তার মধ্যে মিথেন অণুগুলি থেকে এইভাবে প্রাপ্ত মিথেনের জলীয় দ্রবণকে মিথেন হাইড্রেট বলে। পৃথিবীর মেরু অঞ্চল এবং সমুদ্রের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায় এবং ভবিষ্যৎ প্রজন্মের শক্তির একটা বিকল্প রূপ হিসেবে কিন্তু মিথেন হাইড্রেটকে ব্যবহার করা যেতে পারে। তারপরে কোশ্চেন দেখব, বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায় দেখে নিতে পারো একবার, ঠিক আছে। তোমরা ভূগোলেও পড়েছো এগুলো, তাই এগুলো ডিটেলসে যাচ্ছি না, একবার দেখে নিতে পারো তোমরা। বিশ্ব উষ্ণায়ন কি, এই কোয়েশ্চেনটাও কিন্তু আসে। দেখো, 23 এসেছে, 22 এসেছে, বিশ্ব উষ্ণায়ন কি সম্ভাব্য প্রভাব। তাহলে বিশ্ব উষ্ণায়নটা কি জিনিসটা, ধরো জিনিসটা একটু বলে দিই তোমাদের। বিশ্ব উষ্ণায়ন এখানটাই বলে দিচ্ছি, ঠিক আছে, যে বিশ্ব উষ্ণায়ন জিনিসটা কি। এখানে বললাম ভূপৃষ্ঠ আছে, এখানে থাকছে ট্রপোস্ফিয়ার।
এবার টপোস্ফিয়ার বায়ুমণ্ডলে কী থাকছে, জলীয় বাষ্প থাকছে, CO2 থাকছে, এই গ্যাসগুলো মিথেন থাকছে। এই গ্যাসগুলো কী করছে, আমি বললাম অবলোহিত রশ্মিটাকে ট্র্যাপ করছে বা শোষণ করে নিচ্ছে। শোষণ করার ফলে এই যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে যাচ্ছে। উত্তপ্ত হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে এখানে, ভূপৃষ্ঠের উষ্ণতা ক্রমশ বাড়তে থাকছে। এটাকেই বলছি, এই ঘটনাটাকেই বলছি বিশ্ব উষ্ণায়ন। এর ফলে কী হচ্ছে, এখানে উষ্ণতা বাড়ছে। উষ্ণতা বাড়লে বরফ গলে যাচ্ছে, ঠিক আছে। এইসব জিনিসগুলো একবার দেখে নিতে পারো। মেন জিনিসটা হচ্ছে, কারণ যখন আসছে তখন ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলো আসছে, যাচ্ছে যখন অবলোহিত রশ্মি যাচ্ছে। অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি যখন যাচ্ছে তখন তাকে এই যে এখানে CO2, H2 মানে জলীয় বাষ্প, CH4 বিভিন্ন গ্যাসগুলো এই যে আলোক রশ্মিটাকে ট্র্যাপ করে নিচ্ছে বা ধরে রাখছে। এর ফলে কী হচ্ছে, উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে, বুঝেছে। আবার দেখো স্থিতিশীল উন্নয়নের আরও একটা কোশ্চেন 2023-এ পড়েছিল, তাহলে স্থিতিশীল উন্নয়নটা তোমরা অবশ্যই করবে এবং বাকি যে MCQগুলো আছে আরেকবার রিভাইজ করে নেবে। ভিডিওটা দরকার হলে একটু স্পিডে দেখে নেবে, বাট এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে। দিস ইজ প্রথম চ্যাপ্টারের, এখান থেকে কিন্তু এর বাইরে কিন্তু 4 মার্কসের কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে। এর বাইরে কিন্তু নো কোয়েশ্চেন। যেগুলো তোমার এক্সট্রা কিছু ছিল ফ্যাক্ট, সেগুলো কিন্তু আমি অলরেডি ওখানে ডিসকাস করে দিয়েছি। আর তোমাদের এখান থেকে কোনো এক্সট্রা ফ্যাক্ট আসবে না। এগুলোই ভালো করে পড়তে থাকো এবং রিভাইজ করতে থাকো বারবার। সো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভিডিওটা নিজেদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং শেয়ার করে জানিয়ে দাও যে এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য ফ্রিতে, একদম ফ্রিতে এই যে ওয়ান শট সিরিজ যেটা চালু হয়েছে, একদম র কন্টেন্টের সঙ্গে, একদম অরিজিনাল কন্টেন্টের সঙ্গে, একদম প্রিভিয়াস ইয়ার টেস্ট পেপার, সাজেশন, সব কিছুর একদম জিস্ট এই ওয়ান শট। এখান থেকে বলে দেবো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। যারা একদম পড়াশোনা করো না তারা কিন্তু যেগুলো একদম 100% বা যেগুলো স্টার মার্কস থাকবে সেগুলো অবশ্যই করবে, এবং যারা কিন্তু এগেন আমার আগের ভিডিওটা অবশ্যই দেখবে, যারা 80 to 100% টার্গেট করছো নাম্বার পাওয়ার জন্য, তারা কিন্তু অবশ্যই যে কোশ্চেনগুলো এখানে কভার করা আছে সেই কোশ্চেনগুলো অবশ্যই দেখবে ভালো করে। সো এটা রিভাইজ করতে থাকো এবং ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো, এবং অবশ্যই কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো। কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে, এবং কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, সেটা কিন্তু আমরা কারেকশন করে নেবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল।